তো আজকে থেকে আমরা হচ্ছে পরিবেশ রসায়ন একদম ইন ডিটেলসে পড়া শুরু করতেছি। পাশাপাশি আমাদের জৈব রসায়নও চলতে থাকবে আগের মতোই। তো যেহেতু সপ্তাহে 2 দিন পড়তেছি আমরা, তো একটা ক্লাসে অনেক কিছু শিখে ফেলবো, কারণ তোরা এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছিস। তো ফার্স্ট ইয়ারে পড়ালেখার সাথে তোরা ইউজ টু, বা হচ্ছে এইচএসসি পড়ালেখার সাথে তোরা অলরেডি অভ্যস্ত হয়ে গেছিস। তো এখন যদি একটু তাড়াতাড়িও পড়াই তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? তো পরিবেশ রসায়নে আমরা হচ্ছে সামনে কিছু টার্ম আছে, লাইক মানে কিছু টপিক আছে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, এটা তোরা নিজেরা রিডিং করে নিতে পারিস। আমি না হয় পরে একটা সময় গিয়ে আবার ডিসকাস করে দিব এই টপিকগুলো। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় কি কারণে হচ্ছে, কিছু কারণ টারণ আছে, তো এই দুটো টপিক তোরা নিজেরা রিডিং করে নিতে পারবি। গ্যাসের সূত্রাবলী হচ্ছে এখান থেকে মেইনলি হচ্ছে আমার আলোচনাটা শুরু হবে। তো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বয়েল চার্লস অ্যাভোগাড্রোর মিলিত সূত্র, গেলুসাকের সূত্র, বয়েল চার্লস সমন্বিত সূত্র। তো এই সূত্রগুলো নিয়ে আমি ইন ডিটেলস কথাবার্তা বলবো। এদের যত প্রকার গ্রাফ আছে, যত রকম টাইপের ম্যাথ হতে পারে ভাইয়া, সবগুলো ইনশাল্লাহ কভার দিয়ে দিব। ডাল্টনের সূত্র খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, গ্রাহামের ব্যাপন সূত্র খুবই ইম্পর্টেন্ট, গ্যাসের আণবিক গতিতত্ত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাস্তব গ্যাস এটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা আমাদের কনসেপ্ট স্ট্রং করার জন্য দরকার, যে আসলে ভাই আমরা যে ফর্মুলা গুলো ব্যবহার করতেছি এগুলো শুধুমাত্র শুধুমাত্র আদর্শ বা আইডিয়াল গ্যাসের জন্য ভ্যালিড। এগুলো কোনো ফর্মুলায় ভাইয়া রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের জন্য ভ্যালিড না। তো এগুলোর উপর বেস্ড অন করে আমরা অ্যামাকা বক্র দেখবো, সিএফসি গ্যাস দেখবো, তারপর আমরা এসিডের যে প্রকারভেদ গুলো ছিল, আর্হেনিয়াস, দেন হচ্ছে ব্রনস্টেড লাউরি, তারপর হচ্ছে লুইস অ্যাসিড, এইগুলো আমরা দেখবো। তারপরে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তারপর হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ডিজলভ অক্সিজেন এবং ক্ষরতার ম্যাথ গুলো দেখবো এবং বিক্রিয়াগুলো দেখবো। তো আমরা হচ্ছে লেকচার 1 থেকে শুরু করি, আমি পার্ট গুলো ইরেজ করে দিই কারণ এগুলো কোনো দরকার নাই। তো আমি আমার আলাদা হচ্ছে জাস্ট কম্পিউটারে টাইপ করা যে পার্টটা, সেই পার্টটুকুকে রাখবো, আর হচ্ছে গ্রাফিক ট্যাবে যেগুলো লিখে রাখছিলাম সেগুলোকে ইরেজ করে দেই। বাট তার আগে এখান থেকে না, সেকেন্ড আমি এটাকে অন্য স্লাইড তোদের জন্য ওপেন করি। সেকেন্ড, এগুলো ঝামেলা, give me a moment. আচ্ছা, এখান থেকে করি। আচ্ছা, তো আমি পার্টটাকে রিমুভ করে দিচ্ছি। তো আমি হচ্ছে প্রত্যেকটা টপিক আবার নতুন করে বুঝাবো, কোনো অসুবিধা নাই। তো খেয়াল কর ভাইয়া, তো হচ্ছে আমরা যে গ্যাস নিয়ে পড়ালেখা শুরু করতেছি, ঠিক আছে? কোন গ্যাস? আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। তো গ্যাস নিয়ে পড়ালেখা শুরু করার আগে আমাদের চারটা জিনিস একটু ক্ল্যারিফাই করতে হবে। সেটা হচ্ছে গ্যাসের চলক। গ্যাসের চলকে আমাদের চারটা ভেরিয়েবল বা চারটা চলক আছে। তো একটা হচ্ছে আমাদের প্রেসার, একটা হচ্ছে ভলিউম, একটা হচ্ছে মোল সংখ্যা, একটা হচ্ছে টেম্পারেচার বা টি। এই চারটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য ভালোভাবে বোঝা, এবং এগুলোর এককের ট্রান্সফরমেশনটা ভালোভাবে বোঝা। যেমন আমরা অলরেডি পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটা জানি। আমরা অলরেডি ভাইয়া পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটা জানি, এটা অলওয়েজ মনে রাখবি ভাইয়া, এটাই হচ্ছে বেসিক সমীকরণ। বাকি সবকিছু এটার সাথে রিলেট করে আসছে, ঠিক আছে? এটা যদিও পরে আসছে, বাট এটা যেহেতু আমরা অলরেডি জানি, তো এটাকে মনে রাখলে আমি বাকিগুলো ইজিলি মনে রাখতে পারবো। তো পিভি ইকুয়ালস টু এনআরটি। তো এই পিভি ইকুয়ালস টু এনআরটির দিকে তাকালে ভাই আমরা গ্যাসের চারটা চলক পাচ্ছি। একটা হচ্ছে গ্যাসের চাপ, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে মোল সংখ্যা, একটা হচ্ছে তাপমাত্রা। চারটা চলক পাচ্ছি। তো আমরা চাপকে কি লিখতেছি ভাইয়া? চাপটা কি আসলে এখানে? এখানে হচ্ছে গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ। দ্যাট মিনস ভাইয়া, গ্যাস দ্বারা যে পাত্রটাতে গ্যাসটা আছে সেই পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে বল যেটা প্রয়োগ হচ্ছে, সেটাকে আমরা বলতেছি গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ, এটাকে আমরা প্রেসার বলতেছি। তো এরপর আস্তে আস্তে ভাইয়া গ্যাস দ্বারা দখলকৃত আয়তন, মানে গ্যাসটা যে পাত্রের যে আয়তনটা দখল করে রাখছে তাকে গ্যাস দ্বারা দখলকৃত আয়তন বলতেছি আমরা। মানে গ্যাসের নিজস্ব আয়তন এখানে একদম নেগলিজিবল। মানে আদর্শ গ্যাসের বেলায় আমরা দুইটা কন্ডিশন অলওয়েজ মেনটেন করি। একটা কন্ডিশন হচ্ছে আমরা গ্যাসের নিজস্ব আয়তনকে জিরো ধরি আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আরেকটা কন্ডিশন হচ্ছে এই আদর্শ গ্যাসগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে লাইক ভ্যান্ডারওয়ালস বল কিংবা হাইড্রোজেন বন্ডিং, এই বলগুলোকে আমরা জিরো ধরি, মানে এরকম কোনো বল এক্সিস্ট করে না। মানে যেটা অ্যাকচুয়ালি তোদের এক্সিস্টিং কনসেপ্টের সাথে একটু ক্ল্যাশ করতেছে, বাট আমরা আদর্শ গ্যাস যেহেতু বলতেছি, আমরা দুইটা কন্ডিশন অলওয়েজ মাথায় রাখবে। একটা হচ্ছে দেয়ার ইজ নো ফোর্সেস বিটুইন মলিকিউলস, এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা মলিকিউলের বা প্রত্যেকটা অণুর যে নিজস্ব আয়তন আছে সেটাকে আমরা জিরো ধরি। এগুলো আমি পরে লিখে দিব, ঠিক আছে? এগুলো পরে আমি আরো ডিটেলসে কথা বলবো। বাট আমরা আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই দুটা মানে কন্ডিশন অলওয়েজ মেইনটেইন করি। তাহলে আমাদের যে ভিটা হচ্ছে এটা কিন্তু গ্যাসের নিজস্ব আয়তন না। গ্যাস যে পাত্রটাতে আছে সেই পাত্রটা যদি 10 লিটার হয়, ওই 10 লিটারই হবে গ্যাসের আয়তন। সেটা 1 মোল গ্যাস থাকুক আর 10 মোল গ্যাস থাকুক, মানে পুরো গ্যাসটা যে আয়তনটা দখল করবে সেটাকে আমরা গ্যাস দ্বারা দখলকৃত আয়তন, সেটাই হচ্ছে আমাদের ভি। তারপর আস্তে আস্তে গ্যাসের মোল পরিমাণ, এটা বুঝতে পারতেছিস। তারপর আস্তে আস্তে কেলভিন এককে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু অলওয়েজ কেলভিন এককে, ঠিক আছে? আচ্ছা, তো এবার একটু বুঝ
সেটা হচ্ছে চাপ। তো চাপের অনেকগুলো একক আছে, তো আমি সবগুলো একক এখানে লিখে রাখছি তোদের সুবিধার জন্য। তো আমরা 1 অ্যাটমসফিয়ার বা অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে, এই 1 অ্যাটমসফিয়ার কে যদি প্যাসকেলে প্রকাশ করি তাহলে 101,325 প্যাসকেল। এটা অবশ্যই আমরা সবাই জানি ফিজিক্স থেকেও। তো আমরা যদি এটাকে কিলো প্যাসকেলে কনভার্ট করি তাহলে 1000 এ ডিভাইড করতে হবে, তাহলে আমরা 101.325 কিলো প্যাসকেল পাচ্ছি। আর 1 অ্যাটমসফিয়ার যে কথা, 760 মিলিমিটার মার্কারি প্রেসার একই কথা। টরিসিটি এক্সপেরিমেন্টে তোরা জিনিসটা দেখছিলি, ঠিক আছে, ওইটা আমাদের সিলেবাসের টপিকটা, ওটা 19 এ তোরা পড়ছিলি। তো 1 অ্যাটমসফিয়ার যে কথা, 760 মিলিমিটার মার্কারি প্রেসার একই কথা। আর মিলিমিটারকে 100 দিয়ে ডিভাইড করে তো ভাইয়া সেন্টিমিটারে কনভার্ট হয়, তো 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। আর এই যে 760 মিলিমিটার মার্কারি প্রেসার, এটা অ্যাকচুয়ালি এই মিলিমিটার মার্কারি প্রেসারকে আমরা বলতে পারি টর, ঠিক আছে, টর দিয়ে সংক্ষেপে রিপ্রেজেন্ট করতে পারি টরিসিটি এক্সপেরিমেন্ট থেকে। তো এবার এই যে 1 অ্যাটমসফিয়ার, এটাকে অ্যাকচুয়ালি 1 বার বলা যায়, বা এক্সাক্ট বললে আসলে এই যে দেখ এখানে যে ভ্যালুটা আছে 1013, তো 1 পয়েন্ট জাস্ট এখানে পয়েন্ট অ্যাড হয়ে গেল 013, এটাকে অ্যাকচুয়ালি বার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর 14.69 পিএসআই অর পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, এই কয়টা এককে অ্যাকচুয়ালি চাপকে রিপ্রেজেন্ট করা হয়, এর বাইরে কোনো এক তোদের জানা লাগবে না, ঠিক আছে। এরপর আসতেছে আয়তন, মানে গ্যাস পাত্রটা যে আয়তনটা দখল করে রাখছে তাকে আমরা আয়তন বলতেছি। তো তো এখানে মানে গ্যাস যেটা পুরো স্পেসটা, যে স্পেসটা গ্যাস নিয়ে রাখছে তাকে আমরা গ্যাসের আয়তন বলতেছি। তো আমরা যদি এটাকে 1 লিটার, আমরা জাস্ট এককগুলো কনফার্ম মানে ট্রান্সফরমেশনটা দেখতেছি। ধরলাম গ্যাস আয়তনটা হচ্ছে 1 লিটার, 1 লিটার আর 1 ডেসিমিটার কিন্তু এক কথা ভাইয়া। আর এবার আমরা যদি নর্মালি আমাদের হচ্ছে ক্লাস 5 এর নলেজ, মানে ক্লাস 5 এ শিখে আসছি আমরা মিটার, তার নিচে থাকে ডেসিমিটার, তার নিচে সেন্টিমিটার, তার নিচে মিলিমিটার। তো আমরা ডেসিমিটার থেকে যদি মিটারে যাই তো আমরা 10 গুণ কিসে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি, মানে ছোট থেকে বড় ইউনিটের দিকে যাচ্ছি। তো যেহেতু আমাদের একটার সাথে একটার গ্যাপ হচ্ছে 10 গুণ করে, তো অ্যাকচুয়ালি যখন ছোট থেকে বড় ইউনিটে যাচ্ছি তখন আমাদের 10 ইনভার্স হবে। আর যেহেতু ডেসিমিটার কিউব, তার মানে 10 ইনভার্স 1 এর উপর কিউব যখন যাবে তখন কিন্তু 10⁻³ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি যেহেতু আমরা 1 ডেসিমিটার কিউব থেকে, মানে 1 ডেসিমিটার থেকে 1 মিটারে গেলে তো শুধু 10 ইনভার্স 1 হইতো, যেহেতু আমরা ডেসিমিটার কিউব করে ফেলছি তাই 10⁻³ হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা 10⁻³ মিটার কিউব পেলাম। এবার যদি 1 ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাই, এই যে দেখো ডেসিমিটার কিউব থেকে যদি সেন্টিমিটারে যাই, আমরা 10 গুণ কি করতেছি, মানে আমরা বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, তো আমাদের পাওয়ারটা হবে 10⁻1। আর যেহেতু সেন্টিমিটার মানে ডেসিমিটার উপর কিউব আছে, তার মানে 10 এর উপর কিউব হয়ে তো 10⁻³ সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে। আর 1 লিটার তো 10⁻³ ml, দ্যাট মিনস দেখে বুঝতে পারতেছি যে 1 ml যে কথা আর 1 সিসি একই কথা। সবাইকে বুঝতে পারছি ভাই এ পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত বুঝলে ঠিক আছে। এবার একটু দেখি ভাইয়া যে গ্যাসের মোল পরিমাণটা আমরা কিভাবে বের করতে পারি। তো আমরা অনেকগুলো ফর্মুলা দেখছি, যেমন n হচ্ছে আমাদের W/m, এই ফর্মুলাটা আমরা দেখছি, n=W/m, তারপর হচ্ছে n=n/na, তারপর ছিল হচ্ছে আমাদের ভাইয়া s, যেখানে মোলার এককে বা মোল পার লিটার এককে s ইনটু ভি এর এককটা হচ্ছে আমাদের লিটার একক। তারপরে আমরা দেখছি ভাইয়া PV/RT, তারপর আমরা দেখছি ভাইয়া এখানে ভি ইন লিটার ইন এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, তাহলে আমাদের ডিভাইড করতে হবে এসটিপি তে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। মোলার আয়তন মানে কি, তুই আমাকে বলতে পারবা হোয়াট ইজ মোলার আয়তন? মোলার ভলিউম, ভাইয়া এসটিপি তে এক মোল গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন এসটিপি তে, এটা হচ্ছে এসটিপি তে মোলার আয়তন, ঠিক আছে। তারপর যদি ভাই আমাদের এখানে এসটিপি ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের এই মোলার আয়তনটা চেঞ্জ হয়ে যাবে। এসটিপি তে মোলার আয়তন হচ্ছে 24.789, আর এনটিপি তে, আচ্ছা আরেকটা আমাদের একক আছে, তো এনটিপি তে যদি আমরা বলি তাহলে হবে 24.04 লিটার, ঠিক আছে। তো আমরা এই কয়টা মাথায় রাখতে পারি, এই কয়ভাবে আমরা মোল বের করতে পারি। তো এদের পরিচয় আমি আগেও দিছি, যে এখানে আসলে ডাব্লুর এককটা যদি গ্রামে থাকে তো আণবিক ভরের এককটা নর্মালি আমরা তো মানে দেখি না, বাট আমরা একক দিতেই পারি। তো আমরা এটাকে বলতে পারি গ্রাম পার মোল। তো আমরা যদি গ্রামকে গ্রাম পার মোল দিয়ে ডিভাইড করি তাহলে গ্রাম গ্রাম কাটা পার মোল উল্টায় গিয়ে মোলে আনসার চলে আসতেছে। এখানে খেয়াল করো মানে সবাই একটু, তাহলে এখানে Na বা অ্যাভোগাড্রোর সংখ্যা ইকুয়ালস টু 1 মোল, তাহলে একের জন্য 1/Na, অর্থাৎ এর সংখ্যকের জন্য n/Na, সিম্পল। তারপর এসভি, এস এর এককটা হচ্ছে মোল পার লিটার, গুণ করতেছিস লিটার দিয়ে, আনসার চলে আসতেছে মোলে। পিভি ইকুয়ালস টু nRT, জাস্ট n কে একপাশে রেখে পিভি নিচে RT কে নিয়ে আসলে সেটা n আসবে। তারপরে এটা যেহেতু ভাইয়া লিটার ইন এসটিপি বলতেছি আমরা, আর এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাস 22.4 লিটার আয়তন দখল করবে, তো আমরা বলতে পারি এটাকে এইভাবে 22.4 লিটার পার মোল। তো উপরে আমাদের অবশ্যই লিটার এককে থাকবে, তাহলে লিটার লিটার কাটা মোলটাকে আমাকে বলে আনসার দিচ্ছে।
এসিটিপি বললে হচ্ছে 24.789 লিটার হবে, আর এনটিপি বললে 24.04 লিটার হবে। এটা বুঝতে পারছি আমরা সবাই এ পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যদি এসটিপি, এসএটিপি আর এনটিপি তিনটার একটু হচ্ছে ডিফারেন্সটা খেয়াল করি এখানে। তো এসটিপি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেখানে টেম্পারেচার থাকবে হচ্ছে আমাদের 0°C বা 273 কেলভিন। এটা আমরা অলরেডি জানি যে মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা হচ্ছে আপ, এটা অলওয়েজ আমাদের 0°C, এটা অলওয়েজ 0°C বা 273 কেলভিন অলওয়েজ। আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অ্যাম্বিয়েন্ট শব্দ অর্থ হচ্ছে কক্ষ তাপমাত্রা, আমরা জানি কক্ষ তাপমাত্রা হচ্ছে 25°C বা 298 কেলভিন। আর এনটিপি হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, যেখানে টেম্পারেচার হচ্ছে আমাদের 20°C, যেটাকে আমরা বলতেছি 293 কেলভিন, ঠিক আছে। এই জায়গায় প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার মানে 101.325 প্যাসকেল, আর এই জায়গায় প্রেসারটা হচ্ছে 1 সেম সবগুলোই 1 অ্যাটমসফিয়ার। বাট এই জায়গায় এসিটিপি তে আমরা 101.325 কে স্পেশাল করে 100 কিলো প্যাসকেল বলতেছি। জাস্ট 101.325 প্যাসকেল যে মানে সরি কিলো প্যাসকেল যে কথা, এটা কিলো প্যাসকেল হবে। আচ্ছা, কিলো প্যাসকেল যে কথা আমরা জাস্ট হচ্ছে 1.325 কে যদি বাদও দিয়ে দেই, 100 যদি কিলো প্যাসকেল বলি, মোটামুটি একই কথাই হচ্ছে, ঠিক আছে। বাট বইগুলোতে এখানে এসিটিপি বললে 100 কিলো প্যাসকেল ধরে নেওয়া হয়। আসলে 101.325 কিলো প্যাসকেল যে কথা, 100 কিলো প্যাসকেল একই কথা, এটা তোরা বুঝতে পারতেছিস, কারণ ভ্যালুটার মধ্যে খুবই ছোট ডিফারেন্স আছে। তারপরে এসটিপি তে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, এসিটিপি তে হচ্ছে 24.789 লিটার, আর এনটিপি তে হচ্ছে 24.04 লিটার। এটুকু আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি? তো জানাই তো। জি ভাইয়া। আচ্ছা, এখন পর্যন্ত ক্লিয়ার। তো এবার হচ্ছে আমরা গ্যাস সূত্রগুলো স্টার্ট করব। তো সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র অর্থাৎ বয়েলের সূত্র দিয়ে আমরা শুরু করব। তো আমরা হচ্ছে ভাইয়া যে ব্যাপারটা মাথায় রাখবো, ব্যাপারটা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে বয়েল মানে দেখো, আমরা তো অনেকগুলো সূত্র আছে, কিন্তু কোনটা কার সূত্র সেটা কিভাবে মনে রাখবো? তো বয়েল নাম থেকে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তোদের মাথায় কি আসবে, কিছু বয়েল করা বা অ্যাকচুয়ালি হচ্ছে তাপ দেওয়া, তাপমাত্রা বাড়তেছে, এরকম কিছু একটা সেন্স মাথার মধ্যে কাজ করতেছে। যে হ্যাঁ ভাইয়া, বয়েল নাম থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোনো কিছুকে তাপ দিতেছি, বয়েল করতেছি, দ্যাট মিনস তাপমাত্রা রিলেটেড কিছু একটা। তো এখানে টি ফিক্সড আর এনটা অটোমেটিক, ঠিক আছে, এনও ফিক্সড। আচ্ছা, এই জায়গায় যদি হয় আমাদের দেখ, গ্যাসের চলক হচ্ছে চারটা। আমরা অলওয়েজ, আমরা যখন গ্যাস সূত্রগুলো ডেভেলপ করতেছি তখন আমরা যে কোনো দুইটাকে কনস্ট্যান্ট মেনে বাকি দুইটার মধ্যে সম্পর্ক দাঁড় করাচ্ছি অলওয়েজ। যেমন এখানে ভাই আমাদের দুইটাকে কনস্ট্যান্ট করলাম, যেটা এন আর টি, আমরা হচ্ছে টেম্পারেচার এন্ড মোল নাম্বার, এটা দুটাকে কনস্ট্যান্ট করে ভাইয়া পি আর ভি এর মধ্যে রিলেশন দাঁড় করাবো। তো আমরা যদি নরমালি, আমরা যদি বয়েলের সূত্র নাও চিনি, আমরা যদি জাস্ট শুধু বুঝি ভাইয়া, আমি শুধু একটা সূত্রে মাথা থাকে ভাইয়া, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, আর কোনো কিছু মনে থাকে না। এই জায়গায় খেয়াল কর ভাইয়া, আমাদের যদি এন ফিক্সড হয়ে যায়, টি ফিক্সড হয়ে যায়, তাহলে এই পুরোটা ফিক্সড, কোনো সন্দেহ আছে এতে? বয়েল না ভাইয়া। টেম্পারেচার, ঠিক আছে, তো এই না ভাইয়া। পুরোটা ফিক্সড হয়ে যায়। আচ্ছা, এই পুরোটা যদি আমাদের ফিক্সড হয়ে যায়, তাহলে এটাকে আমরা যদি কে বলি, তাহলে পিভি ইকুয়ালস টু কে আসতেছে, এখান থেকেই বলা যাচ্ছে যে আমরা এখানে করতে পারি কে ইকুয়ালস টু হচ্ছে কে বাই পি, আলটিমেটলি ভি সমানুপাতিক এন বাই মানে 1 বাই পি, বলতে পারি না ভাইয়া? কষ্ট করে কি জি ভাইয়া। মুখস্থ করতে হচ্ছে? একদমই না। তো দেখ ভাইয়া, এখানে বয়লের সূত্রে আমাদের টেম্পারেচার ফিক্সড, মোল সংখ্যা ফিক্সড। তার মানে স্থির তাপমাত্রায় এই যে টেম্পারেচার ফিক্স দেখে, এন ফিক্স, মোল যেহেতু ফিক্স, তার মানে ভরও ফিক্স হয়ে গেছে, কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, এই যে আয়তন, এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তো বয়েল যেহেতু ভাইয়া ডিরেক্ট স্টেটমেন্টটা দিছে, বয়েল যেহেতু ডিরেক্ট স্টেটমেন্টটা দিছে, তো এই জন্য আমরা বয়েলের সূত্র হিসেবে শুধুমাত্র বলতেছি ভি সমানুপাতিক 1 বাই পি। যদিও ভাইয়া ভি সমানুপাতিক 1 বাই পি আর পি সমানুপাতিক 1 বাই ভি ম্যাথমেটিক্যালি সেম জিনিসই বোঝাচ্ছে, তো বয়েল তো ভাই এই কথা বলে নাই, বয়েল বলছে এইটা। তো বয়েলের সম্মান যাতে নষ্ট না হয় এই জন্য আমরা এটাকে কোনো চেঞ্জ করতেছি না, ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া? তো বয়েলের সূত্র বললে আমরা ভি সমানুপাতিক 1 বাই পি এটাই বলবো, যদিও ম্যাথমেটিক্যালি ওইটা এটা একই কথা। তো বয়েল যেহেতু এই কথা বলছে, তো বয়েলের কথা অনুযায়ী আমরা ভি সমানুপাতিক 1 বাই পি বলবো। ক্লিয়ার ভাই এ পর্যন্ত? জি হ্যালো। ভাইয়া। আচ্ছা, এই জায়গায় আমরা কি লিখতে পারি তাহলে আপু? দেখো এখানে হচ্ছে আমরা লিখতে পারি, সমানুপাতিক সাইনটাকে উঠায় দেই, তাহলে লিখতে পারি তোমার হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে কে বাই পি। তো আলটিমেটলি জায়গায় লিখতে পারি পিভি ইকুয়ালস টু কে। এটা হচ্ছে মেইন জিনিস। তো আমাদের যদি অ্যাকচুয়ালি টেম্পারেচারটাকে ফিক্স রাখো আর হচ্ছে মূল সংখ্যাটাকে ফিক্স রাখো, তাহলে কি বলে যে P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3 ডট 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 Pn Vn,
কোনো সন্দেহ থাকা উচিত না এখানে, যেখানে টেম্পারেচার এবং মোল নাম্বার ফিক্সড, ঠিক আছে, এই দুটো জিনিস এখানে ফিক্সড। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আলটিমেট ব্যাপার, মানে বয়লের সুটটা ব্যাপার। তো এখানে যদি ভাই আমরা যদি এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার খেয়াল করি, ফর এক্সাম্পল এখানে যদি আমরা প্রেসার রাখি, আর এখানে যদি ভাই আমরা হচ্ছে ভলিউম রাখি, ঠিক আছে, প্রেসার আর ভলিউম রাখলাম, আর এদিকে ধর ভাই আমরা পিভি রাখলাম। তো আমরা হচ্ছে প্রেসারকে হচ্ছে আমরা ধরলাম যে আমরা প্রেসারকে অ্যাটমসফিয়ার এককে রাখলাম, আর ভলিউমকে আমরা লিটার এককে রাখলাম। তো পিভির এককটা আসবে অ্যাটমসফিয়ার, মানে লিটার অ্যাটমসফিয়ার আসবে। তো আমরা প্রেসারকে ধর ভাই শুরুতে 1 অ্যাটমসফিয়ার ধরলাম, এখানে 100 লিটার ধরলাম, তাহলে এটা অবশ্যই পিভি কত আসতেছে, পিভি আসতেছে হচ্ছে আমাদের 100, ঠিক আছে। তো ভাই আমরা যদি স্থির তাপমাত্রায় যদি এটাকে প্রেসারটাকে 2 অ্যাটমসফিয়ার করি, তাহলে এটা কত হবে, পিভি তো অলওয়েজ 100ই হবে, কারণ তাপমাত্রা ফিক্সড। যদি আমি এটাকে 2 ধরি তাহলে এখানে কত আসবে বলতো, একটা বাড়তেছে তো আরেকটা কমবে, তো এটা কত হবে, বুঝি নাই, 50 হবে না, 50 হবে ভাইয়া। 50 হবে, এই তো। তো এখানে হচ্ছে 100। এবার যদি ভাই এটাকে 4 করি, তো 4 করলে কত আসবে, এখানে আসবে 25, তো 100 25। আসছে। এক্স্যাক্টলি। তো একটা বাড়তেছে তো একটা কমতেছে, এটাকে ধরো 5 করি তাহলে এখানে আসবে 20, এখানে আসবে 100। তো এরপর হচ্ছে যদি আমরা 10 করি, তো এখানে 10 করলে এখানে আসবে 10, এখানে আসবে 100, ঠিক আছে। তো আলটিমেটলি এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি এই রেজাল্ট গুলোই আসে। তো এক্সপেরিমেন্টের উপর বেসিস করে আমরা বয়েল হচ্ছে এই সূত্রটা দেয়, তোমার হচ্ছে সি তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের আয়তন, এরপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতে। তো পরীক্ষায় হচ্ছে আমাদের বয়েলের সূত্রের স্টেটমেন্ট আসতে পারে, যে বয়েলের সূত্রটা মানে বয়েলের সূত্রটা কি অ্যাকচুয়ালি। তো সেই স্টেটমেন্টটা আসতে পারে পরীক্ষায়। আরো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভাই এখানে গ্রাফ আসবে। তো এবার আমরা সবগুলো গ্রাফ দেখা শুরু করব। তো আমি না হয় এটাকে ইরেজ করে দিচ্ছি, এটাকে আমি ইরেজ করে আমরা হচ্ছে গ্রাফের পার্টটা দেখি আলাদা করে, কারণ এখানে অলরেডি লেখা থাকলে সেটা আসলে ভালো হয় না। তোমরা কি মনে করো, ধরো আমি যদি অলরেডি লিখে রেখে এক্সপ্লেন করি, তাহলে আই গেস ভালো হয় না, ঠিক না ব্যাপারটা, কি মনে করো, নাকি লিখে লিখে করলে বেটার আগে থেকে লিখে রাখার থেকে? এটা আগে থেকে লিখে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হবে, ঠিক আছে, বাট তোমাদের কি বুঝতে অসুবিধা হয় আগে থেকে থাকলে? এগুলো অলরেডি বুঝি, এই জন্য সমস্যা আচ্ছা হয় না। আচ্ছা। দেখো, তাহলে আমরা যদি গ্রাফ 1 দেখি, আমরা বেশ কয়েকটা গ্রাফ দেখবো আর কি। তো গ্রাফ 1 এর ক্ষেত্রে খেয়াল করো ভাই, আমরা যদি ভি ভার্সেস পি গ্রাফ আঁকি, তো এটাকে আমরা দুই রকম বলতে পারি, ভি ভার্সেস পি গ্রাফ বা ভি বনাম পি গ্রাফ, বা এটাকে আমরা পিভি গ্রাফ বলতে পারি। যদি আমরা এটাকে ভি ভার্সেস পি গ্রাফ বলি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা ভি কে রাখতেছি, এক্স অক্ষ বরাবর আমরা পি কে রাখতেছি। আর যদি আমরা পিভি গ্রাফ বলি, তাহলে এক্স অক্ষ বরাবর পি কে রাখতেছি, ওয়াই অক্ষ বরাবর ভি কে রাখতেছি, এটুকুই আর কি। তো আমরা এখানে খেয়াল করবো ভাইয়া, তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট কার্ভ পেলাম। তো এটা কেন এরকম শেপ হলো, তোরা বুঝতে পারতেছি যে আসলে পিভি কস্ট কনস্ট্যান্ট হচ্ছে, মানে এই গ্রাফটা কিরকম আকৃতি, এই গ্রাফটা হচ্ছে তোর এই জায়গাটা খেয়াল করবে, পিভি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি। তো আমরা যদি এই যে এখানে ওয়াই মানে এটাকে ভি আর এটাকে পি বলতেছি, তো আমরা এই যে পিভি ইকুয়ালস টু কে, তো আমরা যদি হচ্ছে ভি ইকুয়ালস টু কে বাই পি লিখি, যেখানে আমরা ভি কে বলতেছি মানে ওয়াই আর পি কে বলতেছি এক্স, তো আমরা কি পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু 1/x। এই আকৃতির কোন গ্রাফ যদি আমাদের হয় এই রূপের, মানে এই ফরম্যাটে যদি কোনো গ্রাফ হয় যেখানে আমরা এক্স আর ওয়াই এর গুণফলের মাধ্যমে একটা কনস্ট্যান্ট পাচ্ছি, আর এক্স ওয়াই কস্ট কনস্ট্যান্ট আসতেছে, বা এখানে যেখানে পিভি কস্ট মানে তো হচ্ছে পিভি কস্ট কনস্ট্যান্ট আসতেছে, এই রূপের যদি কোনো গ্রাফ হয় সেটা অলওয়েজ শেপটা হবে আয়তাকার অধিবৃত্ত, অলওয়েজ আয়তাকার অধিবৃত্ত, বা এটাকে আমরা বলতেছি রেক্টেঙ্গুলার হাইপারবোলা। আর এখানে ভাইয়া তিনটা যে গ্রাফ আঁকলাম, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। তো তিনটা গ্রাফ অ্যাকচুয়ালি তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে আঁকা হয়েছে দেখে তিন রকম হয়েছে, ঠিক আছে, মানে তিন রকম উচ্চতায় আছে, বিকজ তাদেরকে আমরা তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে রাখছি। এই ব্যাপারটা আর একটু সহজভাবে এভাবে চিন্তা করতে পারিস ভাইয়া, যদি তোর হচ্ছে ধর মানে যে কোনো একটা গ্রাফ ওয়াই ইকুয়ালস টু এম এক্স ফর্মে যদি থাকে, মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এরকম আকৃতি, মানে এখান থেকে বলতে পারিস ওয়াই বাই এক্স হচ্ছে তোর এম, মানে ওয়াই বাই এক্স এর যে রেশিও, মানে ওয়াই আর এক্স এর যে রেশিও, সেটা যদি তোকে কনস্ট্যান্ট দেয় তাহলে বুঝবি যে গ্রাফটা মূলবিন্দুগামী হবে। আর যদি ওয়াই বাই এক্স এর রেশিও যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে গ্রাফটা মূল বিন্দু দিয়ে যাবে না, ঠিক আছে। ওয়াই বাই এক্স যদি কনস্ট্যান্ট না হয় তাহলে গ্রাফটা মূল বিন্দুতে যাবে না। আচ্ছা, ওয়েবক্যাম ডিসকানেক্টেড হয়ে গেছে। তো ওয়াই বাই এক্স এর যদি রেশিওটা, ওয়াই বাই এক্স এর যে রেশিওটা সেটা যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে গ্রাফটা এরকম আয়তাকার অধিবৃত্ত হবে। তাহলে এখানে খেয়াল করতে ভাইয়া, যে ভি বাই পি এর যে অনুপাতটা সেটা কি কনস্ট্যান্ট?
এটা একটু বলতো ভাইয়া, ভি বাই পি এর যে অনুপাত এটা কি কনস্ট্যান্ট? হ্যালো, ইভিটা কনস্ট্যান্ট। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা বলতেছি কি ভাইয়া, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা বলতেছি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বাট আমরা এটা বলি না যে ভি বাই পি হচ্ছে কনস্ট্যান্ট, এটা কিন্তু আসতেছে না। আমাদের ফর্মুলা বলতেছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে? উল্টাটা কিন্তু না। তোর এই জায়গায় একটু খেয়াল কর ভাইয়া, এখানে তুই যদি 1/100 করিস তাহলে কত আসে? 0.1 আসে। যদি অ্যাকচুয়ালি 2/50 করিস, ঠিক আছে, 2/50, তাহলে এটা কত আসতেছে? 1/25। এটা কি 0.1? হ্যালো, না ভাইয়া, দ্যাট মিন্স না হচ্ছে পিভি কনস্ট্যান্ট, নট মানে হচ্ছে এটার মানে ভাগফলটা কিন্তু কনস্ট্যান্ট না। তুই যদি এখানে ওয়াই অক্ষ বরাবর ওয়াই আছে, মানে ওয়াই অক্ষ বরাবর ভি আছে, আর এক্স অক্ষ বরাবর পি আছে, এই দুইটার অনুপাত কিন্তু ভাই কনস্ট্যান্ট না। এরকম যদি সিনারিও ক্রিয়েট হয় যখন দুইটার অনুপাত আমাদের কনস্ট্যান্ট হচ্ছে না, তখন গ্রাফটা শেপ হবে আয়তাকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর এখানে তিনটা ডিফারেন্ট টেম্পারেচার আমরা গ্রাফটাকে আঁকলাম। এবার বুঝতো ভাইয়া, তোদের যদি বলা হয় যে আসলে T1 বড়, T2 বড় নাকি T3 বড়, এরকম এমসিকিউ গুলো তোদের আসবে, ঠিক আছে? কিভাবে তোরা চিন্তা করবি? তো কি মনে হয় ভাইয়া, কিভাবে চিন্তা করা যেতে পারে? কার কোনো আইডিয়া? T3 বড় হবে। T3 বড় হবে এটা তো বোঝা যাচ্ছে এখান থেকে, বাট কেন? ঢালের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই তো হয়ে গেছে, ঢালের জন্য। না, ঢালের জন্য ঠিক না, অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা অ্যাকচুয়ালি পুরোপুরি থিটার মানটা যখন না। এখানে থিটা আসতেছে না, থিটা আসবে পরেরটাতে। কারণ এখানে তুমি থিটা কিভাবে চিন্তা করবে আপু, দেখো কেন বাড়তেছে, দেখো এখানে কেন অ্যাকচুয়ালি T3 টা বড়, সেটা এক্সপ্লেনেশনটা শোনো। দুই ভাবে ভাই এক্সপ্লেন প্রেসারের সাথে টেম্পারেচারের সম্পর্কটা একটু সমানুপাতিক মনে হয়, ওইরকম কিছু। না, ওইটার জন্য না। দেখো, T3 বড় হবে কারণ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, না, এরকম কিছু। এটাও না, এটাও না, এটাও না। দেখো, তোমরা সহজ দুইটা জিনিস শোনো, মানে সহজ দুইটা ওয়ে শোনো। তো একটা ওয়েতে এইভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া, গ্রাফে যত আমি উপরের দিকে উঠতেছি, মানে অ্যাকচুয়ালি এই রেখাটা, এটাকে একটা আইসোথার্ম রেখা বলা হচ্ছে বা সমষ্ণ রেখা বলা হচ্ছে, কারণ এই রেখার উপর, এই রেখায় T3, এই পয়েন্ট টু T3, এই পয়েন্ট টু T3, এই পয়েন্ট টু T3, এই রেখার উপর প্রত্যেকটা বিন্দু T3, এই রেখার উপর প্রত্যেকটা বিন্দু T2, এই রেখার উপর প্রত্যেকটা বিন্দু T1। দ্যাট মিন্স সমষ্ণ রেখা বা আইসোথার্ম, আইসোথার্ম বলা হচ্ছে এটাকে। তো আলটিমেটলি আমরা এদিকে যত যাচ্ছি আমাদের কে এর ভ্যালু বাড়তেছে। কে এর ভ্যালু কেন বাড়তেছে ভাইয়া? কারণটা খেয়াল করো, আমরা যদি এক্স অক্ষের সমান্তরালে যদি একটা লাইন টানি, দ্যাট মিন্স হচ্ছে আমরা ওয়াই কে ফিক্স করে দিলাম। মানে এখানে আমাদের ভি এর যে ভ্যালুটা, মানে এখানে ভি এর যে ভ্যালু, এখানে ভি এর যে ভ্যালু, এখানে ভি এর যে ভ্যালু ইকুয়াল হবে, কারণ আমরা এক্স অক্ষের সমান্তরালে লাইনটা টানলাম। এবার খেয়াল করতে ভাইয়া, এখানে যদি আমরা এই বরাবর P1 টানি, এই বরাবর যদি একটা রেখা টানি, এই বরাবর যদি একটা রেখা টানি, তো আমাদের P1 ভি এর যে গুণফলটা, এই বরাবর যত যাচ্ছে পি এর মানটা তত বাড়তেছে, ঠিক না ভাইয়া? পি এর মান তত বাড়তেছে। তো আমাদের P3V মানে P3 এর সাথে ভি এর যে গুণফলটা, এটা সবচেয়ে বড় হবে। তারপর আসবে P2 এর সাথে ভি এর গুণফল, তারপর আসবে P1 এর সাথে ভি এর গুণফল। তো যদি ভাইয়া আমাদের পিভি এর গুণফলটা যত বেশি, পিভি এর গুণফলটা যত বেশি, দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া কে এর মানটা তত বেশি, মানে পিভি কস্ট টু কে। আর আমাদের মেইন ফর্মুলাটা কি ছিল? পিভি কস্ট টু এনআরটি, আর কে কস্ট হচ্ছে এনআরটি। মানে পিভি কস্ট টু এনআরটি আর পিভি কস্ট টু কে, দ্যাট মিন্স কে কস্ট টু এনআরটি। দ্যাট মিন্স কে যত বাড়বে, এন তো ফিক্সড, আর ফিক্সড, টি তত বাড়বে। বুঝতে পারছি? কে এর সাথে টি এর সম্পর্ক কি সমানুপাতিক। এইদিকে ভাইয়া গ্রাফ বরাবর আমরা দেখতে পারতেছি, যখন তোরা এইভাবে লাইন টেনে ব্যাপারটাকে গুণ করতেছিস, গুণ করে দেখতেছিস যে P3 এর সাথে ভি এর গুণফলটা সবচেয়ে বড় কে দিতেছে আমাকে। আর কে যখন সবচেয়ে বড়, কারণ কে কস্ট এনআরটি, কে যখন সবচেয়ে বড়, টি তখন সবচেয়ে বড়, কারণ তারা সমানুপাতিক সম্পর্কে আছে। দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া P3 সবচেয়ে বড়। বুঝতে পারছি? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা। এবার দেখ ভাইয়া, এবার হচ্ছে ভি এর সাথে পি এর সম্পর্কটা দেখ। তোরা হচ্ছে এখানে ওয়াই অক্ষের সমান্তরাল সবসময় মনে রাখবি, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে লগ বাদ দিয়ে, লগে একটু প্রবলেম হয় বাট লগের ব্যাপারটা আলাদা করে দেখাবো। তো লগ বাদ দিয়ে নর্মাল এরকম যখন গ্রাফ গুলো হবে, তখন ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টেনে ফেলবে। লাইন টেনে ফেলা মাত্রই তুই দেখ, এটা T1 এর লাইন, এটা T2 এর লাইন, এখানে T3 এর লাইন। তুই যখন ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টেনে ফেললি, এই লাইনটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, দ্যাট মিন্স হচ্ছে এই লাইনের উপর প্রত্যেকটা বিন্দুর এক্স কোঅর্ডিনেটটা সেম। পি ফিক্স করে ফেলছিস ভাইয়া, পি ফিক্সড। কারণ এই লাইনের উপর প্রত্যেকটা বিন্দুর কি ভাইয়া পি ফিক্স না? আচ্ছা, এই লাইনের উপর প্রত্যেকটা বিন্দু যদি পি ফিক্সড হয়, তাহলে সম্পর্কটা শুধু কার সাথে, কার ভি এর সাথে টি এর, ঠিক না ভাইয়া?
জি ভাইয়া। আর ভি এর সাথে টি এর সম্পর্ক ওই যে পিভি কস্ট এনআরটির দিকে তাকাও। তো ভি এর সাথে টি এর সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক না? দ্যাট মিন্স ভাইয়া ভি যত বেশি টি তত বেশি। এখানে ভি সবচেয়ে বেশি না, এখানে ভি একটু কম, এখানে ভি সবচেয়ে কম। দ্যাট মিন্স ভাইয়া টি সবচেয়ে বেশি, টি থ্রি সবচেয়ে বেশি। বুঝতে পারলাম? জি ভাইয়া বুঝতে পেরেছি। এই যে অ্যাকর্ডিং টু দ্য পিভি ইকুয়ালস টু এনআরটি, ভি সমানুপাতিক টি, যেহেতু ভি সবচেয়ে বেশি তাই টি সবচেয়ে বেশি। তাহলে কি সবাই বুঝতে পারলাম ভাই এমসিকিউটা কিভাবে পারফেক্টলি আমরা চিন্তা করব? জি ক্লিয়ার ভাইয়া। একদম? আচ্ছা, এখানে যদি আমাদের টি থ্রি এর জায়গায় এন থ্রি থাকতো, মানে আরেকটা সম্পর্ক দিলাম, এখানে তো টি ফিক্স বলছে, তো এখানে যদি আমাদের এন থ্রি থাকতো, এন থ্রি কমা টি থ্রি, তারপরে এন টু কমা টি টু, আর এন ওয়ান কমা টি ওয়ান, সেম ভাবে এবার এন এর মধ্যে সম্পর্ক বলছে, তাহলে কি হতো? এন থ্রি বড় হতো নাকি এন ওয়ান বড় হতো? N3। এন থ্রিটা বড় হতো, কারণ কে বড়, কে বড় মিন্স হচ্ছে কে এর সাথে এন এর সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক না ভাইয়া? তো হচ্ছে এনও বড় হবে। ক্লিয়ার? জি ভাইয়া। একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাব আমরা। আচ্ছা, যেন যে কোনো জায়গার যে কোনো কোশ্চেন আমাদের কোনো প্যারার কারণ না হয়ে দাঁড়ায়। এবার আসি গ্রাফ টু। গ্রাফ টু হচ্ছে আমরা লগ পি ভার্সেস লগ ভি গ্রাফ আঁকতেছি। তো আমাদের লগ মানে পিভি ইকুয়ালস টু কে, আমরা যদি লগ অ্যাপ্লাই করি, লগ লগ পি প্লাস হচ্ছে লগ ভি ইকুয়ালস টু লগ কে, তো আমরা লিখতে পারি লগ পি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লগ ভি প্লাস লগ কে। তো মাইনাস লগ ভি কে আমরা এই যে মাইনাসটাকে আমরা যদি আলাদা করে মাইনাস ওয়ান লগ ভি প্লাস লগ কে লিখি আর লগ পি, তো লগ পি কে যদি আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এই জায়গায় হচ্ছে মাইনাস ওয়ান কে আমরা এম বলতেছি, লগ ভি কে আমরা এক্স বলতেছি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে কি হবে ভাইয়া? সি যেহেতু জিরো না, মানে লগ এর একটা ভ্যালু আছে, দ্যাট মিন্স হচ্ছে গ্রাফটা আমাদের সরল রেখা তো হচ্ছে, মানে গ্রাফটা রেফারেটিভ টু সরল রেখা, কারণ y ইকুয়ালস টু mx প্লাস c। আর c টা কি ভাই? y অক্ষের ছেদাংশ। এদিকে c এর মানটা, মানে এই রেখার ক্ষেত্রে c এর মানটা হচ্ছে এই বিন্দু থেকে এই পয়েন্টের ডিসটেন্স, এই রেখার জন্য c এর মানটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, তারপর এই পয়েন্টের জন্য c এর মানটা হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু পয়েন্টের ডিসটেন্স। ঠিক আছে? বুঝতে পারলাম আমরা এইটুকু? আচ্ছা, এবার বুঝতে ভাইয়া, এটা যদি আমাদের সি এর মান হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা যদি আমাদের এই রেখার জন্য সি এর মান হয়, দ্যাট মিন্স এটা লগ কে। আর এটুকু তো ক্লিয়ার। এবার হচ্ছে এই পয়েন্ট থেকে গ্রাফটা কেন নিচের দিকে নামলো, কেন উপরের দিকে উঠলো না, এই ব্যাপারটা একটু এক্সপ্লেইন করতো। কেন নিচের দিকে নামলো গ্রাফটা? মৃদুল এটা তো অ্যান্সার দিছে। ঢালের উপর ডিপেন্ড করবে না? এক্স্যাক্টলি আপু, ঢালের উপর ডিপেন্ড করবে। তো হচ্ছে আমাদের মাইনাস ওয়ান যেহেতু স্লোপ, দ্যাট মিনস হচ্ছে যেহেতু মাইনাস, তার মানে গ্রাফটা মানে সরলরেখাটা নিচের দিকে নামবে। ঠিক আছে? আর যেহেতু মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে টেন কত ভ্যালু? মাইনাস ওয়ান, 135 ডিগ্রি। ঠিক না আপু? 135। হ্যাঁ, তো হচ্ছে এই ভ্যালুটার কারণে অ্যাকচুয়ালি গ্রাফটা ভাইয়া তোমার এক্স অ্যাক্সিসের, হ্যাঁ বল, হ্যাঁ বল ভাইয়া। এটা আবার বুঝেন। বুঝি নাই। হুম। জিনিসটা আর আচ্ছা আচ্ছা, গ্রাফ যদি হচ্ছে মানে ঢাল যদি তোর নেগেটিভ হয়, গ্রাফটা তখন নিচের দিকে নামবে। আর ঢালটা যদি পজিটিভ হতো, প্লাস ওয়ান হতো, তাহলে গ্রাফটা এইরকম ভাবে যেত, মানে গ্রাফটা তখন হচ্ছে এইরকম হইতো। ঠিক আছে? এই যে এইরকম হইতো, যদি তোর ঢালটা পজিটিভ হইতো তখন গ্রাফটা উপরের দিকে উঠতো, কিন্তু যেহেতু ঢালটা নেগেটিভ তাই গ্রাফটা নিচের দিকে নামবে। আর টেন কতর ভ্যালু? মাইনাস ওয়ান। টেন 135 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। তো আমরা তো জানি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে tan এর যে মানটা, মানে tan এর যে কোণ, অর্থাৎ tan 45 ডিগ্রি, এটাই তো ঢাল। ঠিক না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার tan অনুপাত, এটি তো ঢাল। তো ঢালটা আমাদের মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে tan কত ভ্যালু? মাইনাস ওয়ান, মানে এখানে অ্যাঙ্গেলটা করবে 135 ডিগ্রি। এবার ভাইয়া আমরা যদি তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে তিনটা ডিফারেন্ট মানে লাইন পাই, অ্যাকচুয়ালি এটা টি ওয়ান এর জন্য, এটা টি টু এর জন্য, এটা টি থ্রি এর জন্য। এবার যদি আমাদের কম্পেয়ার করতে বলে, কিভাবে কম্পেয়ার করবো? ওই যে পিভি কস্ট এনআরটি আবার। তো পিভি কস্ট এনআরটি থেকে পি কে আমরা ওয়াই হিসেবে রাখলাম এই জায়গায় হচ্ছে, তারপর লগ অ্যাপ্লাই করলাম। তো এখানে পেলাম ভাই লগ পি, এখানে আগের মতো লগ পি আছে। এই জায়গায় খেয়াল করবে ভাই মাইনাস লগ ভি, এই যে মাইনাস লগ ভি। আর এই জায়গায় আছে হচ্ছে লগ এনআরটি, এই জায়গায় আছে লগ কে। দ্যাট মিন্স ভাই কে ইকুয়ালস টু এনআরটি স্টিল। ঠিক না? কে ইকুয়ালস টু এনআরটি, ঠিক না আপু? হ্যাঁ দেখো তো, কে ইকুয়ালস টু এনআরটি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখি আমি ক্লাসের বাকিরা কারা আছে। ফাইজা বুঝতে পারতেছ আপু? হ্যালো।
ফাইজা, আচ্ছা ঠিক আছে। দেখো, তো আমরা যদি এখানে পিভি কস্ট এনআরটি করি তো লগ এনআরটি, তো একটা জিনিস আমাকে বলো তো যে আসলে তোমার এনআরটির ভ্যালু মানে লগ মানে কে এর ভ্যালু যত বেশি লগ কে এর ভ্যালু তত বেশি না? ক্যালকুলেটরে বসা দেখো, বিশ্বাস না হলে ভাইয়া, কে এর ভ্যালু যত বেশি লগ কে এর ভ্যালু তত বেশি না? আচ্ছা ঠিক আছে, তো কে এর ভ্যালু যত বেশি লগ কে এর ভ্যালু তত বেশি। তো এবারে বুঝছি, তো লগ কে এর ভ্যালু যত বেশি হবে ওয়াই এর ছেদাংশ তত বড় হবে না? বলো তো, জি ভাইয়া। ওয়াই অক্ষের ছেদাংশ তত বড় হবে। দ্যাট মিনস কে এর ভ্যালু কখন বাড়বে? যদি এনআরটি বাড়ে। এনআরটি কখন বাড়বে ভাইয়া? যদি টি বাড়ে। দ্যাট মিনস হচ্ছে আমরা এই গ্রাফটার জন্য মানে এই রেখাটার জন্য সবচেয়ে বড় লগ কে পাচ্ছি। দ্যাট মিনস কে সবচেয়ে বড়, দ্যাট মিনস এনআরটি ক্ষেত্রে টি সবচেয়ে বড়। তাই বুঝতে পারলাম ভাইয়া টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান। ক্লিয়ার? একদম সবার বেসিক ক্লিয়ার? এটি লেখা হয়েছে এখানে লগ মানে টি থ্রি বড় কারণ হচ্ছে লগ এনআরটি বড়। লগ এনআরটি বড় কিভাবে বুঝলাম? মানে লগ এনআরটি বড় দ্যাট মিনস সি বড়, সি কি ওয়াই অক্ষের ছেদাংশ, এই যে সবচেয়ে বড়। বুঝতে পারলাম ভাইয়া ক্লিয়ারলি? রেসপন্স করি। জি ভাইয়া। আচ্ছা ওকে, এবার পরের টপিকটাতে আসে ভাইয়া, গ্রাফ নাম্বার 3। গ্রাফ 3 তে কি বলছে ভাইয়া? পি ভার্সেস 1/v। এই গ্রাফটা দেখে তো y/x কি আসছে? কনস্ট্যান্ট আসছে কি? y/x ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট? y/x করলে কি আসে? p ডিভাইডেড বাই 1/v, pv আসে না? এখন কনসেপ্ট আসবে। কনস্ট্যান্ট আসছে। দ্যাট মিন্স এটা কি y ইকুয়ালস টু mx, y/x ইকুয়ালস টু m, ওই ফরম্যাটের না? জি ভাইয়া। দ্যাট মিন্স হচ্ছে এটা মূলবিন্দুগামী আমি হবে, সরলরেখা। মূলবিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা টি1 টি2 টি3 কিভাবে কম্পেয়ার করব? দুইটা ওয়েতে কম্পেয়ার করতে পারে। একটা ওয়ে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে যেটা তোমাদেরকে বললাম যে ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টেনে নিবা। তো ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টেনে নিলে 1/v ফিক্স হয়ে গেল। সম্পর্কটা শুধু পি এর সাথে টি এর। তাহলে এই পয়েন্টে যদি পি সবচেয়ে বড়, পি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে পিভি কস এনআরটি থেকে, খেয়াল করো সমানুপাতিক সম্পর্ক। পি যত বড় টি তত বড়, দ্যাট মিন্স টি3 সবচেয়ে বেশি। বুঝতে পারলাম? জি ভাইয়া। এটা একটা কম্পারিজন। একটা কম্পারিজন কি ঢাল দিয়ে করো, দেখো তোমরা যদি এই গ্রাফের ঢাল কত হবে বলো তো? এই গ্রাফের ঢাল y/x, সেটাই না? তো y/x মানে কি? p ডিভাইডেড বাই 1/v। এই গ্রাফে যদি ঢাল বের PV করতে হবে। বলে তোমাকে, ঢাল তো tan থিটা অ্যাজ মানে অলওয়েজ tan থিটা, মানে k ইকুয়ালস টু কি p ডিভাইডেড বাই 1/v, তার মানে pv, pv ইকুয়ালস টু k, মানে pv ইকুয়ালস টু nRT। দ্যাট মিন্স বুঝতে পারতেছো যে এই গ্রাফের ঢালটা মানে এই গ্রাফের ঢালটা হচ্ছে pv, আর ঢাল যত বড় pv তত বড়, দ্যাট মিন্স nRT তত বড়। ঠিক না এই কথাটা? জি ভাইয়া। আচ্ছা তাহলে দেখো তো এই জায়গায় এখানে অ্যাঙ্গেল সবচেয়ে কম θ1, এখানে θ2, এখানে θ3। বোঝা যাচ্ছে এখানে যদি অ্যাঙ্গেল সবচেয়ে কম θ1, থিটা যত সবচেয়ে ছোট তার মানে tan থিটা সবচেয়ে ছোট, ঠিক না? tan 0 এর মান তো 0, tan 30 ডিগ্রি মান 1/√3, tan 45 ডিগ্রি মান 1, দেন হচ্ছে tan 60 এর ভ্যালু হচ্ছে √3। তো যত তুমি থিটার ভ্যালু বাড়াচ্ছ tan থিটার মানটা তত বাড়তেছে। দ্যাট মিন্স এইদিকে থিটা বড় হচ্ছে, তার মানে tan থিটার মানটা বড় হচ্ছে। আর tan থিটা বড় হওয়া মানে কি? ঢাল বড় হওয়ার, ঢাল যেহেতু পিভি বা কে, দ্যাট মিন্স এনআরটি, তোমার টি তত বড় হওয়া। এভাবে কম্পেয়ার করে বলতে পারো ভাইয়া যে আসলে টি3 গ্রেটার দেন টি2 গ্রেটার দেন টি1। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এবার একটা কোশ্চেন হতে পারে ভাইয়া, এখানে আমি গ্রাফটাকে মূল বিন্দুতে টাচ করালাম, এখানে কেন টাচ করালাম না? কেন এখানে ভাইয়া ব্রোকেন লাইন দিলাম? আচ্ছা এখানে খেয়াল করো, এটা তো পি ভার্সেস 1/v, এটা হচ্ছে ভি ভার্সেস 1/p। মানে আগের গ্রাফটাকে এটা আমি তোমাদেরকে একটা কথা বললাম ভাইয়া যে এখানে যদি ভি ভার্সেস পি বলো আর পি ভার্সেস ভি বলো, গ্রাফটা সেমই হচ্ছে। এখানেও সেম, জাস্ট কেন ভাইয়া আমি এখানে টাচ করলাম না? তো এটা একটা পসিবল এক্সপ্লেনেশন এরকম তোমরা চিন্তা করতে পারো যে আসলে তোমরা যদি গ্রাফটাকে টাচ করো তাহলে এখানে v0 হয়ে যাচ্ছে। তো ভাইয়া v0 হচ্ছে একটা গ্যাসের আয়তন 0 হচ্ছে, সে কোনো জায়গা দখল করতেছে না, এটা আবার কেমন কথা বললে? আবার জায়গা দখল করতেছে না, আবার হচ্ছে সে আবার এই বিন্দুতে কি 1/p হচ্ছে 0, দ্যাট মিন্স p হবে ইনফিনিটি, মানে তার ভলিউম 0, অর্থাৎ সেখানে ইনফাইনাইট প্রেসার দিতেছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাটেইন করাটা কাইন্ড অফ ইম্পসিবল না? মানে তার তো অ্যাকচুয়ালি মানে তার যে গ্যাসের যে ভলিউম মানে যে জায়গাটাতে সে দখল করছে সেটাকে আমরা 0 বলতেছে, সে ইনফাইনাইট প্রেসার দিতেছে।
ঠিক আছে? এটা কিভাবে পসিবল, ঠিক না? মানে এটা তো কাইন্ড অফ একটু মানে ইমাজিনারি সিচুয়েশন, বাট এটা পসিবল নয় ভাবে। আবার একটা সমস্যা হচ্ছে, তুমি যদি ভলিউমকে জিরো বানায় দাও, দ্যাট মিনস ভলিউম কখন জিরো হবে? পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য তাপমাত্রায় তোমার ভলিউম জিরো হয়। আর পরম শূন্য তাপমাত্রায় অনেক আগেই হচ্ছে গ্যাস স্তরে কনভার্ট হয়ে যায়। তো ওই কন্ডিশনটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করা পসিবল হয় না, বুঝতে পারছো? তো ভলিউম জিরো মানে আয়তন নাই, আবার সেখানে ইনফাইনাইট প্রেসার দিতেছে। 1/p যদি জিরো হয় তাহলে পি হবে ইনফিনিটি। এইটা জিনিসটা অ্যাকচুয়ালি পসিবল না, এই জন্য গ্রাফটাকে এখানে মূলবিন্দুতে টাচ করেনি। সবাইকে বুঝতে পারছি কেন টাচ করেনি? জি ভাইয়া। আচ্ছা, আর এখানে যে টাচ করছে, তো ব্যাপারটা একটু চিন্তা করো যে হচ্ছে প্রেসার তো জিরো হচ্ছে, ঠিক না? প্রেসার জিরো হচ্ছে, ভলিউম হয়ে যাচ্ছে ইনফিনিটি। এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি অ্যাটেইন করা পসিবল। এই কন্ডিশনটা অ্যাটেইন করা পসিবল, ভলিউম ইনফিনিটি। আমরা ইনফিনিটির কনসেপ্ট অলরেডি বুঝি যে ভাইয়া আম, যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে মানে তড়িৎ ক্ষেত্রের জন্য মেনে তোমার ইনফিনিটি কি হচ্ছে, যখন তুমি ফিল্ডের বাইরে চলে যাচ্ছ। মহাকর্ষ ক্ষেত্রের জন্য ব্যাপারটা সেম, তুমি ফিল্ডের বাইরে যে কোনো পয়েন্টই হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? তো এখানে আমরা যদি ইনফিনিটিকে কনসিডার করি, একটা ধরো খুবই অল্প স্বল্প গ্যাস মলিকিউল আছে, পুরো রুমটা, তোমার পুরো রুমটা কথা চিন্তা করো। পুরো রুমের জন্য ওই মানে খুবই অল্প সংখ্যক গ্যাস মলিকিউল, ঠিক আছে? তার জন্য পুরো রুমটা কি হয়ে যায় বলতো? ইনফিনিটি মানে ইনফাইনাইট স্পেস হয়ে যাচ্ছে না তার জন্য? তো খুবই অল্প, মানে তোমার একটা দুইটা মলিকিউল আছে বা একটা দুইটা অণু আছে, তার জন্য পুরো রুমের স্পেসটা কি ইনফাইনাইট হয়ে যায় না? হ্যালো? জি ভাইয়া। এক্স্যাক্টলি। আর হচ্ছে প্রেসারটা আমরা খুবই নেগলিজিবল ধরে জিরো ধরতে পারি, ঠিক আছে? এই জন্য আমরা গ্রাফটাকে এখানে মূল বিন্দুতে টাচ করাইছি। তুমি যদি অনুর সংখ্যা একটু বাড়ায় দাও, অসুবিধা নাই তো। তুমি ভলিউমকে আরো বাড়ায় দাও, ঠিক আছে? ভি কে আরো বাড়াও, দ্যাট মিনস তুমি ইনফাইনাইট ভলিউম এই আইডিয়াটা হাইপোথেটিক্যালি আনতে পারবা, ঠিক আছে? বাট ভলিউম জিরো, প্রেসার ইনফিনিটি, ভলিউম জিরো তো অ্যাকচুয়ালি অ্যাটেইন করা পসিবল না, প্রথম কথা। কারণ ভলিউম জিরো মানে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা ছাড়া ভলিউম জিরো হওয়া পসিবল না। আর পরম শূন্য তাপমাত্রা অনেক আগে গ্যাসের গ্যাস থাকে না, গ্যাস লিকুইডে কনভার্ট হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? বাট বুঝতে পারছি ভাই অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে ডিফারেন্স, কেন মূলবিন্দুটা টাচ করছে একটা করে নাই। হ্যালো? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা, তো এখানে দেখো তো ভাইয়া, পিভি ভার্সেস পি অথবা পিভি ভার্সেস ভি গ্রাফ যদি আমরা বলি, পিভি তো কনস্ট্যান্ট স্থির তাপমাত্রায়। তো তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে আমরা তিনটা ডিফারেন্ট পিভি পাচ্ছি। এখানে পিভি সবচেয়ে বড়, দ্যাট মিন্স টি সবচেয়ে বড়। একদম ইজি না? একদম বড় তো এই গ্রাফটার ক্ষেত্রে। হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, তারপর আসো গ্রাফ, আমরা যদি আরেকটা গ্রাফ দেখি, ফর এক্সাম্পল ধরো গ্রাফ 6, পাঁচটা গ্রাফ আছে, আমি একটা গ্রাফ দেখাই, তারপর আমরা ম্যাথ করি। আমরা গ্রাফ নাম্বার 6 দেখি, ধরো গ্রাফ নাম্বার 6। খেয়াল করো তো, এই যে গ্রাফ নাম্বার 6টা যেটা আমি বলতেছি আমরা, তো এইদিকে আছে হচ্ছে তোমার, এইদিকে আছে হচ্ছে তোমার পি অথবা ভি, তুমি যে কোনো কিছু রাখলা, এখানে নিচে রাখলা পিভি। এই গ্রাফটা কেমন হবে আমাকে একটু বলো তো কে একজন। হ্যালো? ওয়াই অক্ষে সমান্তরাল হবে। ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এক্স্যাক্টলি। তো গ্রাফটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এই যে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে। ওয়াই অক্ষের সমান্তরাল আমরা যদি তিনটা টানি, মানে তিনটা ডিফারেন্ট টেম্পারেচার যদি বলি, এটাকে ধরো T1 বললাম, এটাকে T2 বললাম, এটাকে T3 বললাম, তাহলে কি হবে বলতো? কোনটা সবচেয়ে বড় হবে? T3। T3 সবচেয়ে বড় হবে, এক্স্যাক্টলি। কারণ তুমি এদিকে যত যাচ্ছ, এক্স অ্যাক্সিসে যেহেতু পিভি কে রাখছো, এদিকে যত যাচ্ছ তোমার পিভির মান তত বাড়তেছে, দ্যাট মিন্স তোমার টেম্পারেচার তত বাড়বে, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার তাহলে কনসেপ্টটা? গ্রাফের যে ব্যাপার স্যাপার গুলো, এগুলো তোমরা দেখছো না জি পরীক্ষা ভাইয়া। আসছে, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝে গেলে তো আমরা একটু ম্যাথ করি বয়লের সূত্রে। তো পরীক্ষায় তোমাদের বলবে না ভাইয়া এখানে বয়লের সূত্র অ্যাপ্লাই করো, এটা চার্লসের সূত্র অ্যাপ্লাই করো, এটা কিন্তু বলবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু এটা বুঝে নিতে হবে। আচ্ছা, মৃদুল ডিউর কম্পিটিশন শুনে ডিপ্রেসড,
আচ্ছা এটা নিয়ে পরে কথা বলতেছি তোদের সাথে। আচ্ছা ক্লাসটা আগে শেষ করি। এই যে একটা দেখ, কাচের মার্বেল সহ আমরা যদি এই ম্যাথটা খেয়াল করি, কাচের মার্বেল সহ একটি গ্যাস বেলুনের আয়তন হচ্ছে 200 সিসি। চাপ দ্বিগুণ করা হলে মার্বেল সহ গ্যাস বেলুনের আয়তন হয়ে যায় 120 সিসি। মার্বেলের আয়তন নির্ণয় করো। ম্যাথটা কিভাবে ডিল করব, এখানে টেম্পারেচারের কথা বলে নাই, তো টেম্পারেচার নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। গ্যাস বেলুনের মধ্যে গ্যাসের যে অণুগুলো আছে সে সংখ্যা পরিবর্তন হচ্ছে না, তো ওইটা নিয়ে কোনো চিন্তা নাই। তো আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে P1V1 = P2V2, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আজকে কমই পড়াচ্ছি, অসুবিধা নাই। দেখো কাচের মার্বেল সহ একটি গ্যাস বেলুনের আয়তন 200 সিসি। তো এবার একটা জিনিস বুঝো, তো আমরা ধরলাম কাচের মার্বেলের উপর তো আর বয়লের সূত্র অ্যাপ্লাই হবে না, কাচের মার্বেল তো আর গ্যাস না, ঠিক আছে। তো আমরা কাচের মার্বেলের আয়তনকে এক্স ধরলাম, কাচের মার্বেলের আয়তনকে আমরা এক্স ধরতেছি। কাচের মার্বেলের আয়তন, কাচের মার্বেলের আয়তনকে আমরা এক্স ধরতেছি। আচ্ছা এক্স সিসি বলতেছি আমরা, এক্স সিসি। আচ্ছা তো এবার একটা জিনিস দেখতো ভাই, এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো কাচের মার্বেল সহ একটি গ্যাস বেলুনের আয়তন হচ্ছে 200 সিসি। দ্যাট মিন্স ভাইয়া গ্যাস বেলুনের ভিতরে কাচের মার্বেলের যে আয়তন সেটাকে বাদ দিলে আমরা গ্যাস যে স্পেসটুকুকে নিয়ে আসে সেই স্পেসটুকু পাচ্ছি। মানে ফর এক্সাম্পল ভাইয়া, এটা যদি আমাদের গ্যাস বেলুন হয়, ঠিক আছে, এটা যদি আমাদের গ্যাস বেলুন হয়, তো এই গ্যাস বেলুনের মধ্যে আমাদের ধর কাচের মার্বেল আছে, এই যে কাচের মার্বেল, ওই গ্যাস তো আর কাচের মার্বেলের মধ্যে ঢুকতে পারবে না, ঠিক না। এই পুরো আয়তনটাকে ধর 200 সিসি। এবার কি হলো ভাইয়া, চাপটাকে মানে চাপ দিলি, দ্যাট মিন্স হচ্ছে গ্যাসটাকে কম্প্রেস করে ফেললে, দ্যাট মিন্স বেলুনটা চুপসে গেল, ঠিক আছে। ধর বেলুনটা চুপসে গেল বা বেলুনটা ছোট হয়ে গেল, মানে যেটা হয় আর কি, পরের দিন তো একটা বেলুন ফুলায়, যখন বার্থডেতে তোরা বেলুন ফুলায়, মানে পরের দিন তো বেলুন ছোট হয়ে যায়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ধর এখানে কাচের বেলুন, মানে কাচের যে মার্বেলটা আছে বেলুনের ভিতর, তো বেলুনটা চুপসায় গিয়ে হয়ে গেল 120 সিসি। তো কাচের মার্বেল মানে এখানে গ্যাসের জন্য ফ্রিলি অ্যাভেলেবল স্পেস তো আর কাচের মার্বেলের ভিতর না, কাচের মার্বেলের আয়তনটাকে বাদ দিতে হবে বয়লের সূত্র অ্যাপ্লাই করার জন্য। এই 200 সিসি তো হচ্ছে কাচের মার্বেল সহ, এখানে হচ্ছে 120 সিসি তো কাচের মার্বেল সহ, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া P1V1 অ্যাপ্লাই করার জন্য আমাদের এই 200 সিসি থেকে কাচের মার্বেলের আয়তনটাকে বাদ দিতে হবে, এটা হবে P1। V1 হবে আমাদের সরি সরি এটা হচ্ছে V1। আর এখানে প্রেসার চাপ ছিল আগে P। এবার যদি আমরা কাজটা এভাবে করি, P ধরলাম, আর এদিকে চাপ দ্বিগুণ করলাম, দ্যাট মিন্স হচ্ছে 2P করলাম। আর চাপ বাড়ালে কি আয়তন কমে যায়, তো আয়তন কমে 120 সিসি হবে, এটা তো অসম্ভব কিছু না, তো 120 সিসি হলো মাইনাস হবে এক্স, ঠিক আছে। এবার যদি আমরা এখান থেকে এক্স এর ভ্যালু সলভ করি, তো হচ্ছে বোঝা যাচ্ছে এখানে আসবে 200 মাইনাস এক্স, এখানে আসবে হচ্ছে 240 মাইনাস 2x, তারপরে এখানে আসবে হচ্ছে 2x মাইনাস x, এখানে আসবে হচ্ছে 240 মাইনাস 200, এখানে আসবে x ইকুয়ালস টু হচ্ছে 40 সিসি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাচের মার্বেলের ম্যাথটা। সবাইকে বুঝতে পারছি ভাইয়া, ম্যাথটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা ম্যাথ আমরা দেখি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা এই ম্যাথটা তোদের বাড়ির কাজ, ঠিক আছে। আজকে তাহলে ক্লাসটা এখানে পজ করে দিচ্ছি, এটা তোদের বাড়ির কাজ। তাহলে আমি ক্লাসটা এখানে পজ করে দিচ্ছি।